নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়দায়। দীপশিতা ধরের সঙ্গে কথা বলবো। রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ, অভয়া মঞ্চ ব্যারাকপুর মহকুমার ডাকে আজকে একটি বিশাল সমাবেশ এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় এখানে আয়োজিত হলো। আমাদের সবথেকে দুর্ভাগ্য হচ্ছে এই শতাব্দীর সম্ভবত সবথেকে নারকীয় ঘটনার 10 মাস অতিক্রান্ত হওয়ার পরেও মানুষকে এখনও বিচারের জন্য পথে নামতে হচ্ছে। দীপশিতা, তোমাকে স্বাগত জানাই। খুব পেন্সিভ নোটেই আলোচনা শুরু করছি। জাস্টিস এলো কি? যদি না আসে কেন এলো না? কিভাবে এলো না? কিভাবে আসতে পারে? কারণ যারা ইনজাস্টিসটি করেছেন, তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, তারাই এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের দুই সরকারই বসে রয়েছে। ফলে যারা অন্যায়ের মদতদাতা, যারা অন্যায়ের আশ্রয়দাতা, তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত তো আমার মনে হয় না ন্যায় সম্ভব। তাই ন্যায় তখনই সম্ভব হবে যখন যারা ন্যায়ের পক্ষে, তাদেরকে আমরা প্রশাসনে, তাদেরকে আমরা ক্ষমতায় পৌঁছাতে পারবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা জেলা। এই জেলার একটা অন্য তাৎপর্য রয়েছে, ধর্ষণ সংস্কৃতি বলবো, কারণ কামদুনির ঘটনা আমাদের মনে আছে, ভয়ঙ্কর ঘটনা, এবং তারও কোনো সুবিচার কিন্তু এখনো পাওয়া যায়নি। শুধু সুবিচার নয়, ওই কামদুনিতে যারা যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম, তাদের পরিবারের একজন এই গত পঞ্চায়েত নির্বাচনেও তিনি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফলে যে কথা আমি প্রথমেই বলা শুরু করেছিলাম, যারা অপরাধ করেন এবং যারা অপরাধকে আশ্রয় দেন, তারা যদি ক্ষমতায় বসে থাকেন তাহলে ন্যায়টা আমরা পাবো কী করে? তাই প্রতিবারের মতো এবারেও অন্যায়েরই জয় হয়েছে। কিন্তু এটাও ঠিক, এই অন্যায়ের বিরুদ্ধেও এই এত মানুষ যারা রাস্তায় নেমেছেন, তারা তো কোনো রাজনৈতিক অ্যাসপিরেশন, উচ্চাকাঙ্ক্ষা থেকে রাস্তায় নামেননি, বরং তাদের পরিবারের মেয়েদের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রাস্তায় নেমেছেন। এই যে সাহসটা, এই যে স্পিরিটটা, এটাই মনে হয় আমাদের পাথেয়। এবং আরেকটু দূরেই, কিছুটা দূরেই কলকাতার প্রাণকেন্দ্রে পার্ক স্ট্রিটে আমরা সুজেট জর্ডানের কথা কেউ ভুলিনি। সুজেট নিজেই তার নাম প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন। সুজেট আজকে আমাদের মধ্যে আর নেই। আমাদের মনে পড়ে দীপশিতা, সুজেট সম্পর্কে কী কী মন্তব্য করা হয়েছিল। একজন মহিলা হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা, তুমি একজন মহিলা সমাজকর্মী, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কীভাবে দেখছো বিষয়টাকে? অনেকের এরকম মনে হয়েছিল আসলে যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে, আর কিছু না হোক অ্যাটলিস্ট মহিলাদের সম্পর্কে উনি হয়তো আরেকটু সচেষ্ট হবেন, আর একটু কমনীয় হবেন, আর একটু সেন্সিটিভ হবেন। কিন্তু আমরা যা দেখলাম, আসলে মহিলা হলেই তিনি নারী প্রেমী হন না। যদি আমার টিকিটটা মনুবাদের সঙ্গে বাঁধা থাকে, যদি আমার টিকিটটা পিতৃতন্ত্রের সঙ্গে বাঁধা থাকে, আর সেক্ষেত্রে আমি মহিলা হই অথবা পুরুষ হই, আমি দলিত হই অথবা আদিবাসী হই, আমি আমার শ্রেণীর স্বার্থে কাজ করব না। আমি যাদের জন্য ক্ষমতায় এসেছি, যাদেরকে সার্ভ করার জন্য আমি চেয়ারে বসেছি, তাদেরকেই সার্ভ করবো। মমতা ব্যানার্জি সুজেট জর্ডন থেকে আজকে তিলোত্তমার ঘটনা, উনি সেই পিতৃতন্ত্রকেই সার্ভ করে চলেছেন। জয়নগরের ঘটনা আমার মনে পড়ে, তুমি একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলে এবং সেই পুলিশ তোমাকে ভীষণভাবে আক্রান্ত করেছিল, ফিজিক্যালি মলেস্ট করেছিল। আমরা দেখে ক্ষোভে ফেটে পড়েছিলাম। সেটা তুমি, তোমার জায়গায় যদি আমাদের মুখ্যমন্ত্রী থাকতেন, একজন মহিলার সঙ্গে এই আচরণ আমরা কখনো সমর্থন করতাম না। সেই পুলিশই যখন নিজের মা এবং স্ত্রীর সম্পর্কে অকথ্য কথা অনুব্রত মণ্ডল যখন বললেন, কিচ্ছু করতে পারলো না। আজকে পুলিশ বলেছে যে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন। কিভাবে দেখো? মানে এর চেয়ে লজ্জার আর কি থাকবে? মানে এই প্রশ্নগুলো আমাদের করবেন না, আমরা তো জানি। বরং যে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তাদের কেমন লাগছে। পুলিশ মানে তো তিনি আমাদের চাইতে বলিয়ান। আমরা সাধারণ মানুষ, আমরা নিরস্ত্র, আমাদের বন্দুক চালানোর, লাঠি চালানোর কোথাও কোনো পরিসর নেই বা কোথাও কোনো অনুমতি নেই। কিন্তু ওনাদের ইউনিফর্ম পরার পর ওনারা তো আরও কিছু এক্সট্রা পাওয়ার পান। ওনারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ওনাদের কাছে অধিকার থাকে। কেউ যদি অপরাধ করে তাকে গ্রেপ্তার করার অধিকার থাকে। এখন যে পুলিশ ওই ইউনিফর্ম পরার পরেও নিজের বাড়ির মহিলাদের নিরাপদ রাখতে পারেন না, তিনি আমাদের কিভাবে নিরাপত্তা দেবেন? ফলে এই যে কথা আমরা বলছিলাম না, এই পুরো মুভমেন্টে আসলে প্রশাসন, ইনস্টিটিউশন, তার প্রতি এক ধরনের মানুষের বিরাগ তৈরি হয়েছে যে পুলিশকে ভরসা করা যায় না, কোর্টকে ভরসা করা যায় না। এখন গণতন্ত্রের এগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট স্তম্ভ, সেগুলোই যদি এরকম বিশ্বাসবিহীন হয়ে পড়ে, তার প্রতি যদি আমরা বিশ্বাস রাখতে না পারি, তাহলে গণতন্ত্র চলবে কি করে? তাই যে কথা আমরা বলি, তৃণমূল আসার পরে বা বিজেপিও কেন্দ্রে আসার পরে আসলে যা হয়েছে তা শুধুমাত্র
কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর আক্রমণ নয়, বরং এই পুরো গণতন্ত্রের যে ধাঁচা, যে গণতন্ত্রকে আমি আপনি আমরা প্রতিদিন পার্টিসিপেট করে অংশগ্রহণ করে বানিয়েছি, সেইটার একটা ভয়ঙ্কর রকম অবক্ষয়। সেই জায়গায় দাঁড়িয়ে দীপশিতা, জাস্টিস তো এলো, কারণ সঞ্জয় রায় তো যাবজ্জীবন কারাদণ্ড পেলেন, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছরের নয়। আর যে ভদ্রলোক ফোন করে বললেন যে মেয়েটি আসলে আত্মহত্যা করেছে, তার কি হলো? যারা ওখানে ওই অতজন লোক, যারা কেউ ওই হসপিটালের বাসিন্দা নন বা ওই হসপিটালে কাজ করেন না, যারা সকালবেলা এলেন, তাদের কি হলো? যারা বললেন যে ওই ভদ্রলোক নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশারদ হিসেবে ওখানে ছিলেন, তিনি ওখানে কেন ছিলেন না তাই নিয়ে প্রশ্ন হলো না কেন? তাদের বিরুদ্ধে কি হলো? যাদের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ, তাদেরকে আমরা দেখলাম যতক্ষণ আন্দোলন একদম পিক আওয়ারে ছিল, তাদেরকে সব ওই আইওয়াশের মতো এদিক ওদিক রাখা হলো, পরে আবার সবাইকে পুনর্বহাল করা হলো। যারা আন্দোলন করলেন তাদেরকে পানিশমেন্ট পোস্টিং করা হলো, সেইগুলোর ন্যায় সেইগুলোর বিচার হবে না কেন? দীপশিতা, আমি কথা দীর্ঘায়িত করবো না, আর দুটো তিনটে রেলেভেন্ট প্রশ্ন আমি তোমাকে করতে চাই। 14ই আগস্টের রাত নিশ্চয়ই তোমার মনে আছে, তুমি সেখানে উপস্থিত ছিলে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেই ভ্যান্ডালিজমের ঘটনা, সেটাকে কিভাবে দেখছো এখন আজকের আয়নায় দাঁড়িয়ে? 1 বছর প্রায় পেরিয়ে গিয়েছে, কিভাবে দেখছো? আমরা তো ওইটাও জানতে পারলাম না, কারা ভাঙলো, কারা ভাঙচুর করলো, তারা কোথা থেকে ইনফরমেশন পেলো, কোথায় কি ভাঙতে হবে সে বিষয়ে কোনো ইনফরমেশন নেই। ফলে পরিকল্পিতভাবে আমরা তখন এই কথা বলেছিলাম, আসলে একটা শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য এবং ওই ভিতরকার যে প্রমাণ, সেই প্রমাণগুলোকে লোপাট করার জন্য তৃণমূলের গুন্ডারা, যারা অন্য সময় ওই ভোট লুট করার জন্য যায়, তারা ওই দিনকে প্রমাণ লুট করতে গেছিল। দীপশিতা, তিলোত্তমা কি হারিয়ে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে? একদম না। এই যে মানুষ এখানে দাঁড়িয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন, সোদপুরের যে কোনো অলিগলিতে আপনি কান পাতুন, এখনও আপনি যে কোনো মেয়েদের স্কুল অথবা ছেলেদের স্কুলে গিয়ে জিজ্ঞেস করুন, তারা প্রত্যেকে তাদের মনের মধ্যে তিলোত্তমা রয়েছে। ওই স্ফুলিঙ্গগুলোকে কী করে দাবানল তৈরি করা যায়, তার দায়িত্ব, তার জিম্মেদারি আমরা নিয়েছি। তার জিম্মেদারি কীভাবে নিচ্ছ? আগামী দিনের পরিকল্পনা? আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় অভয় মঞ্চ অলরেডি তারা প্রোগ্রাম করছেন, এবং আগামী 9ই আগস্ট যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন সেইটারই পুনরাবৃত্তি। এই সরকার যেন মনে না করে যে ক্ষমতায় আসলেই বা ভোটে জিতলেই আসলে রাজা হওয়া যায়। রাজা মানুষ ঠিক করেন, মানুষ যেদিন ঠিক করবেন সেদিনকে আবার ওই রাজাকে তারা রাস্তায় নামাতে পারে। আরেকটা কাউন্টার ডিসকোর্স তৈরি হচ্ছে, আরেকটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এসএসসিকে নিয়ে। সম্ভবত আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত 32,000 প্রাথমিক পরীক্ষার্থীর শিক্ষকের কী হবে আমরা জানি না। কিন্তু আবার অভিযোগ উঠে আসছে, বিকাশ ভবন অভিযোগ করছে, মানে সরকার অভিযোগ করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি গেল। কি বলবে? মানে আপনি চুরি করলেন, আপনি ঘুষ খেলেন, আপনি ঘুষ নিলেন, আপনি কোনো অপরাধ করেননি, যে লোকটা আপনার ঘুষ খাওয়াটাকে ধরলো সে অপরাধ করলো। মানে ধরো যাক আপনার বাড়িতে আপনি কেউ চুরি করলো আর একজন পুলিশ গিয়ে সেই চোরটাকে ধরলো, আপনি বলছেন যে এটা পুলিশটার দোষ, পুলিশটা চোরটাকে ধরতে গেল কেন? আমরা বলছি মমতা ব্যানার্জি প্রমাণ করুন না, আপনি ওএমআর শিট সামনে আনুন। কেন ওএমআর শিট সামনে আনতে পারছেন না? কে ফাঁকা ওএমআর শিটে চাকরি পেল সেটা সামনে আনুন, কারা যোগ্য কারা অযোগ্য সেটা সামনে আনুন, কারা টাকা নিলেন সেটা সামনে আনুন। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আমরা দেখলাম যে প্রায় 70% বেশি মানুষ এই প্রবল প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে ভোট দিলেন। সেটা কি সরকারের পক্ষে ভোট? কারণ জেনারেলি সরকারের পক্ষে উপনির্বাচনে এত মানুষ ভোট দেন না, কিন্তু বিক্ষিপ্ত অশান্তিরও খবর এলো। কিভাবে দেখছো? পশ্চিমবঙ্গে নির্বাচন যেভাবে বিগত দিনগুলোতে হয়েছে, তাতে এই ভোটিং পার্সেন্টেজ, কতজন মানুষ লাইনে দাঁড়ালেন তার উপর কিছু নির্ভর করে না। তৃণমূল কর্মীদের হাতে ইভিএম পাওয়া গিয়েছে। তৃণমূলের কর্মীরা আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যালট বক্স পর্যন্ত খেয়ে নিচ্ছিলেন। ব্যালট খেয়ে নিচ্ছে যে লোকেরা, তাদের কাছ থেকে আপনারা কি আশা করবেন? তাই আমাদের মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রয়োজন সেটা হলো রাজনৈতিক চর্চা, মানুষের মধ্যেকার রাজনৈতিক চর্চা, নাগরিক সমাজের নাগরিক হিসাবে তার রাজনীতি। একদম শেষ প্রশ্ন, ইসরায়েলে যে ভয়ঙ্কর ঘটনা চলছে, ইসরায়েল এর আগে গাজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আজকে তার প্রত্যুত্তর পাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা বলতে চাই পৃথিবীর কোনো প্রান্তের কোনো সাধারণ মানুষ তার যেন প্রাণহানি না হয়, কেউ যেন যুদ্ধের শিকার না হন। তুমি কি বলতে চাইছো এই ঘটনা? আমাদের তো প্রাথমিক পজিশন সবসময় চাই, যে কোনো বামপন্থী দলের হয়, যে যুদ্ধ নয় শান্তি চাই, ফুল ফোটাও গন্ধরাজ। কিন্তু গাজাতে বিগত কয়েক বছর ধরে যেভাবে নারী শিশু প্রতিদিন খুন হয়েছে, তাতে ইসরায়েলের এই যুদ্ধবিরোধী কথা বলার কোনো জায়গা নেই। কারণ এই যুদ্ধের দামামা, এই হিংসার দামামা তারা প্রতিদিন বলেছেন। এবং ইসরায়েলের জিওনিস্টরা হয়তো একমাত্র এমন একটা বর্বর গোষ্ঠী যারা এই কথা বলেন শিশুদের খুন করার পর, হাসপাতালে বোমা মারার পর, যে শিশুরাই আগামী দিন টেররিস্ট হতে পারে, তাই তাদের এক্ষুনি খুন করে দেওয়া হচ্ছে।
ফলে যারা একেবারে মানবতা বিরোধী তাদের সম্পর্কে আমার, এই জিওনিস্টদের সম্পর্কে আমার কোথাও কোনো সংবেদনার জায়গা নেই। তবে এটা আমি মনে করি ইসরায়েলের মধ্যেও প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন যারা গাজার হয়ে রাস্তায় নামেন, যারা যুদ্ধবিরতি চান। ইরানেরও যে সরকার আপনারা জানেন, তারাও ভয়ঙ্কর রকম খুব প্রোগ্রেসিভ নন, নারীদের প্রতি তাদের যা মূল্যায়ন, যেভাবে মহিলাদের উপর তারা আক্রমণ করেন, তাই ইরানের সরকারের প্রতি আমাদের বিশেষ কোনো ভালোবাসা নেই। ইরানের সাধারণ মানুষ এবং ইসরায়েলের সাধারণ মানুষ যারা জিওনিস্ট নন অথবা যারা এই পুরো ফ্যাসিস্ট ইসলামিস্ট পজিশনের সঙ্গে একমত নন, তাদের সাথে আমরা রয়েছি। তবে এই কথা ঠিক, এই পুরো এই মধ্যপ্রাচ্য জুড়ে যা যা হচ্ছে তাতে সবচেয়ে বেশি দোষ, সবচেয়ে বেশি অপরাধ যদি ইসরায়েলের হয়, তার চেয়েও বেশি অপরাধ ওই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার, যারা এই পুরো ব্যাপারটাকে মদত দিয়ে যাচ্ছে নিজেদের অস্ত্র ব্যবসা। শেষ করবো, আমি কোনো কথা বলো না, তোমাকে একটা প্রশ্ন করবো, তোমার কথা দিয়েই শেষ হবে। এই দেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মেধা তুমি, কারণ দেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের গুণমানের দিক থেকে তুমি একজন স্কলার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার তোমাকে শেষ প্রশ্ন হচ্ছে, তুমি একজন স্কলার, তুমি সর্বভারতীয় এসএফআইয়ের নেত্রী হলেও রাজ্যের মানুষের কাছে তোমার বিপুল গ্রহণযোগ্যতা। আমার চ্যানেলের মধ্যে দিয়ে রাজ্যের মানুষের কাছে এই সময় দাঁড়িয়ে তোমার নির্দিষ্ট বার্তা। সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা থাকবে এটাই, যে অনেক সময় মনে হয় চারদিকটা হতাশার, অনেক সময় মনে হয় চারদিকটা অন্ধকারের, কিন্তু সবচেয়ে বেশি বা সবচেয়ে গভীর অন্ধকার রাতের পরেই সবচেয়ে ফুটফুটে দিন আসে। আসুন আমরা সবাই এই গভীর অন্ধকারে একে অপরের হাত ধরে থাকি, যাতে আগামীর ফুটফুটে দিনটা আমরা সবাই একসাথে দেখতে পারি।